এখন বাজে রাত ঠিক 9টা, আর 9টা মানেই চুপ কথার গল্প, অলৌকিক এবং ভৌতিক কিছু ঘটে যাওয়া ঘটনা, তাই না? ঠিকই, আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে, নতুন একটি ভৌতিক ঘটনা নিয়ে। ঘটেছে যার সাথে তারও পরিচয় দেব, কিন্তু তার আগে তোমাদেরকে জানাই, আমার প্রত্যেকটি সদস্যদের, প্রত্যেকটি বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক ভালোবাসা এবং উষ্ণতম অভিনন্দন তোমাদেরকে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর সারা বছরটা চুপ কথার পাশে থেকো, আমাদের পাশে থেকো। যেভাবে এখন সাপোর্ট করছো, আশা রাখবো এইভাবেই সারা জীবন সাপোর্ট করতে থাকবে, সারা বছর। আর তার সাথে তোমাদের কাছে সরি চাওয়ার কথা আছে, কারণ অনেক দিন পর তোমাদের কাছে আবার ঘটনা নিয়ে এসেছি। কারণ ফিজিক্যালিভাবে খুবই ইনজিওর ছিলাম, খুবই খারাপভাবে ভোকাল ইনজিওর হয়েছিল আমার, তাই আমি এতদিন কোনো রকম গল্প নিয়ে আসতে পারিনি তোমাদের কাছে, কারণ ভোকালটাই তো আমাদের কাছে মেন মেশিন। তো সেই জন্য তোমাদের কাছে গল্প নিয়ে আসতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আমরা আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে সরি। তো ঘটনাতে চলে যাওয়া যাক, বেশি কথা না বলে, কারণ ঘটনা যদি না বলি এবার হয়তো তোমরা আমার ওপর রেগেই যাবে। তো আজকে যে ঘটনা পাঠিয়েছে সে আমাদের চুপ কথার নতুন সদস্য রোহিত। হ্যালো রোহিত, তোমাকে চুপ কথার ফ্যামিলিতে স্বাগত। আর রোহিত যেখানে ঘটনাটি পাঠিয়েছে সেটি হচ্ছে বাঁকুড়া থেকে। তো ঘটনা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখা খুবই ভালো যে চুপ কথায় যে ঘটনাগুলি শোনানো হচ্ছে সেগুলি একমাত্র এন্টারটেনমেন্ট হিসাবেই আপনারা যদি নেন তাহলেই ভালো, কারণ এটা শুধুমাত্র গল্প বা ঘটনা, সেটা বিচার করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি এটাকে গল্প মনে করতে চান গল্প, আপনারা যদি এটাকে মনে করতে চান যে এটি সত্যিকারের কোনো ঘটনা, সেটাও সম্পূর্ণ আপনাদের বিশ্বাসের ওপর নির্ভর করছে। তাই এই নিয়ে আমাদের বন্ধুত্বের মধ্যে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না আসে, কেমন? তো শুরু করা যাক আজকের ঘটনা। আমি স্বাগতা গ্রাফিক্সের সাগ্নিক। তোমরাও তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারো। সম্ভবত সবাই জানো, আমাদের ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে, তাও তোমাদেরকে বলে দিই। তোমরাও ঘটনা লিখে পাঠাতে পারো আমাদের ইমেলে, আমাদের মেল অ্যাড্রেসে chupkotha697@gmail.com, বা আমাদের ফেসবুক ইনবক্সেও কিন্তু তোমরা ঘটনা লিখে পাঠাতে পারো। ঠিক আছে, এবার চলে যাওয়া যাক আজকের ঘটনায়। রোহিত যেভাবে আমাদেরকে ঘটনাটি লিখে পাঠিয়েছে সেইভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। হ্যালো চুপকথার ফ্যামিলি, আমার নাম রোহিত। আমি বাঁকুড়ার একটি ছোট গ্রাম থেকে বলছি, গ্রামের নামটা উল্লেখ করলাম না। আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা আজ আমি তোমাদের বলতে চলেছি। আশা করছি এই ঘটনাটি তোমাদের শুনে খুব ভালো লাগবে। প্রথমেই বলে রাখা ভালো যে আমি আমার পরিবারের সব থেকে বড় ছেলে। আমাদের বাড়ির কাজ চলাকালীন আমরা গিয়েছিলাম আমাদের মামার বাড়িতে। আমার মামার বাড়ি হচ্ছে বাঁকুড়াতেই, আমাদের গ্রাম তার পাশের গ্রামে, দুটি গ্রামের পরে হচ্ছে যে আমাদের মামার বাড়ি। আমার বাড়িতে কাজ চলাকালীন আমরা সেই বাড়িতে থাকতে পারছিলাম না, তাই আমি আমার ফ্যামিলিকে নিয়ে সবাই মিলে, যেহেতু আমাদের মামার বাড়িটা কাছে, তো সেই জন্য আমি আমার মামার বাড়িতেই গিয়েছিলাম। আমার ফ্যামিলিতে সদস্য বলতে, আমরা ছোট ফ্যামিলি বলবো না, আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমি, আমার মা, বাবা, আর আমার কাকা কাকিমা, আর আমার কাকা কাকিমার একটি ছেলে। তো সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের মামার বাড়িতে, আর সেখানেই আমরা সকলেই প্রত্যক্ষদর্শী হই একটি সত্যিকারের ভৌতিক ঘটনাতে। সেটি আজকে তোমাদেরকে শোনাচ্ছি। তখন ঠিক দুপুর 3টে। তখন আমি আর আমার পুরো ফ্যামিলি মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো আমার গ্রাম, আমি যেই গ্রামে থাকি তার পাশে দুটি গ্রামের পরেই আমার মামার বাড়ি। তো সেখানে যেতে মোটামুটি আমাদের বিকালবেলায় আমরা সবাই মিলে ওখানে পৌঁছে গিয়েছিলাম। তো অনেক দিন পর মামার বাড়িতে গিয়ে সকলের সাথে বেশ আড্ডা দেওয়ার পরে রাত্রে খুব তাড়াতাড়ি ডিনার করে নিই, কারণ আমরা তো গ্রামের মানুষ, গ্রামের ছেলে, তো গ্রামের দিকে দেখবেন যে খুব তাড়াতাড়ি ডিনার হয়ে যায়। ঠিকই, রাত্রিবেলা আমাদের এখানে শহরের মতো রাত 11টা 12টার সময় ডিনার হয় না, তো অনেক তাড়াতাড়ি ওরা রাতের খাবার খেয়ে নেয়।
তো যথারীতি আমরা মোটামুটি 8:30 থেকে 9টা নাগাদ সবাই মিলে রাতে খাবার খেয়ে নেওয়ার পরে আমি আর আমার ভাই দুজনে মিলে হাঁটতে শুরু করি। মানে এটা আমাদের দুজনেরই অভ্যেস। রাত্রিবেলা মানে যখন আমরা বাড়িতে থাকতাম, মানে নিজের বাড়িতে যখন থাকতাম, তখন এই অভ্যেসটা আমাদের ছিল যে রাত্রিবেলা খাবার পরে দুজনে মিলে একটু হাঁটতে বেরোতাম, পাড়াটুকু একটু হাঁটতাম, খুব একটা বেশি নয়, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মতো একটু হাঁটাহাঁটি করে বাড়িতে এসে শুয়ে পড়তাম। তো যথারীতি সেই দিনও সেই একই কথা, একই কাজ। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমি আর আমার ভাই দুজনে বেরিয়েছিলাম একটু হাঁটতে। তো মা এবং কাকিমা আমাদের দুজনকেই বলে দিল যে বেশি রাত করিস না, তাড়াতাড়ি চলে আসবি, আর বেশি রাত করে বাইরে ঘোরাঘুরি করিস না, নতুন জায়গা, বেশি দূর যাস না। ঠিক আছে, তাই আমি আর আমার ভাই দুজনে মিলে হাঁটা শুরু করলাম। তো গ্রামের রাস্তা তো খুব মানে শহরের রাস্তার মতো খুব একটা বেশি আলো থাকে না, ঘুটঘুটে অন্ধকার। আর তখন আবার মানে অমাবস্যার রাতের মতো পুরো ঘুটঘুটে অন্ধকার রাস্তা। তো রাস্তা এরকম অন্ধকার থাকার কারণে আমরা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে দুজনেরই খুব বোর লাগছিল, দুজনে মিলে গল্প করছিলাম। তারপরে আমরা দুজনেই বললাম আমরা হেডফোন লাগিয়ে একটু গান শুনতে শুনতে হাঁটি। তো গান শুনতে শুনতে হাঁটতে হাঁটতে তো আমরা কখন যে মেন রোডের কাছাকাছি চলে এসেছিলাম বুঝতেও পারিনি, এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি। কারণ মেন রোড থেকে আমার মামার বাড়ি, মানে আমাদের মামার বাড়িটা হচ্ছে যে খুবই কাছে। আমার মামার বাড়ি থেকে মানে মোরাম রাস্তা একটু গেলেই মোটামুটি 10 মিনিট মতো হাঁটলেই হচ্ছে যে মেন রোড, মানে বাড়ি থেকে মেন রোডটা খুবই কম দূরত্ব। তো যথারীতি আমরা দুজনে মিলে গল্প করতে করতে গান শুনতে শুনতে হাই রোডের কাছে চলে এসেছিলাম। তো হাই রোডে এসে আমরা মোটামুটি হাই রোড থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে হাঁটতে শুরু করেছি। দুজনে মিলে হাঁটতে হাঁটতে অনেকটাই পথ এগিয়ে গেছি। তারপরে হঠাৎ করে কেউ যেন আমার নাম ধরে ডাকছে যে সোনু, কোথায় যাচ্ছিস, এত রাতে এদিকে কোথায় যাচ্ছিস? তখন আমরা বললাম যে আমার নাম ধরে কে ডাকছে? তো প্রথমেই বলে রাখি যে মামার বাড়িতে আমাকে সবাই সোনু বলে ডাকে। তো আমি পিছন ঘুরে তাকালাম, তখন দেখি যে আমাদের একজন মানে মামার বাড়িতেই থাকে, মানে পাড়ার দাদা একজন, সে লরি চালায়, সে পিছন দিক থেকে আমাদেরকে ডাকছে। তো আমি তখন ঘুরে বললাম যে দাদা, তুমি এখন এখানে কোথায় যাচ্ছ এত রাত্রিবেলা লরি নিয়ে? তখন বলে দেখ না, আমাদের একটা ডেলিভারির কাজ পড়েছে, তো আমি সেখানেই যাচ্ছি, কিন্তু তোরা এত রাত্রে এখানে কি করছিস হাই রোডে, এত মানে গাড়ি ঘোড়া যাচ্ছে, যা ঘরে যা। তখন আমি বললাম আমি আর আমার ভাই দুজনেই একটা অভ্যেস যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু হাঁটতে বেরোই। তো বাড়ির কাছেই যেহেতু হাই রোড, তাই জন্য একটু হাই রোডে চলে এলাম। আর ভাইকেও দেখাচ্ছিলাম দেখ রাত্রিবেলা হাই রোডের পরিবেশটা কীরকম হয়, তাই জন্য একটু হাই রোডে এসেছিলাম, আর কিছু ব্যাপার নয়, আর আমরা একটু পরেই বাড়ি চলে যাব। তখন দাদা আমাদের মুখের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে আমাদেরকে বললো যে তাহলে শোন না, একটু দরকার আছে। তখন আমি বললাম যে হ্যাঁ দাদা বলো, কি দরকার? বলছে আমার একটা কাজ করবি। বললাম যে কি কাজ বলো? তোরা দুজন আমার সাথে একটু যাবি? তখন আমি ভাইয়ের দিকে তাকিয়ে বললাম যে কোথায় যাব? বলে যে আসলে সামনেই যাব, বেশি দূর নয়, 15 থেকে 20 মিনিটের রাস্তা, ডেলিভারি দিতে যাব। আসলে কি বলতো, রাত হয়ে গেছে, তো রাস্তাটাও তো নির্জন হয়ে গেছে, আর একা একা যেতে না খুব একটা ভালো লাগছে না, খুব একাকিত্ব লাগছে, মানে একা একা ফিল করছি। তো তোরা যদি যাস তাহলে তোদের সাথে গল্প করতে করতে চলে যাব, মনে হবে না। আর চিন্তা করিস না, তোদেরকে টাইমলি পৌঁছে দেবো, আর যদি কেউ কিছু বলে তখন আমি তোর মায়ের সাথে নয়তো তোর দাদু দিদার সাথে কথা বলে নেব। তখন আমার ভাই তো এক কথাতেই রাজি, মানে সে তো ঘুরতে পারলেই খুব ভালো হয়, সে বলে হ্যাঁ হ্যাঁ যাবো। তখন আমি বললাম যে না দাদা, কি করে যাব বলো, এমনিতেই মা কাকিমা বলেই দিয়েছে যে ভাইকে নিয়ে যাচ্ছিস, তাড়াতাড়ি চলে আসবি, অজানা জায়গা, এখন গেলে মা প্রচণ্ড চিন্তা করবে, যদি দেরি হয়ে যায় খুব চিন্তা করবে। তখন দাদা বলে তুই চিন্তা করিস না, আমি কথা বলবো। তো সেই কথা শুনে একটু মনে বল পেলাম, একটু জোর পেলাম যে ঠিক আছে, দাদা যখন আছে তাহলে কোনো অসুবিধা নেই। বলে ঠিক আছে চলো তাহলে যাচ্ছি তোমার সাথে, বলে আমি আর ভাই দুজনে মিলে দাদার লরিতে উঠে পড়লাম। লরিতে ওঠার পরে আমরা চললাম আমাদের মানে দাদার গন্তব্যস্থলে, যেখানে যেই জিনিসগুলো ছিল সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য। দাদা যাচ্ছে, গাড়ি চালাচ্ছে, তখন বাজে ঠিক রাত 10:45। তখন যেতে যেতে হঠাৎ
এমনি দাদার সাথে কথা বলতে বলতে যাচ্ছি, তখন হঠাৎ করে দাদা বলে যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে, লরির কাজগুলো বন্ধ করে দিই। তো লরির কাজগুলো বন্ধ করে গেটে মানে জানলা তো মানে কাজগুলো বন্ধ করে দিয়ে তখন আমি বললাম যে না, আমাদের একটু সাফোকেশন হয়, একটু হাফ খোলা থাক, আমাদের দিকটা একটু হাফ খোলা থাক। সেইভাবে হাফ খুলে দিয়েছিল দাদা। আর বলে রাখি যে আমি ভেতরে বসেছিলাম, দাদার পাশে আমি বসেছিলাম, আর মানে গেটের ধারে আমার ভাই বসেছিল। কিছুটা যাওয়ার পরে হঠাৎ করে ভাই আমাকে বলছে, আমাকে হঠাৎ করে ডাকতে শুরু করে, হঠাৎ যে দাদা দাদা দেখ দেখ একটা জিনিস দেখ। আমি তখন বললাম কি? বলছে দেখ দূরে একটা কি যেন আগুনের মতো জ্বলছে, কি জ্বলছে রে? তখন আমি দেখলাম যে হ্যাঁ সত্যি আমিও দেখেছিলাম ওই জিনিসটা, যে আগুনের মতো কিছু একটা জ্বলছে। হ্যাঁ কি জ্বলছে বলতো? তখন হঠাৎ করে দাদা বলে উঠলো যে না না ওদিকে তাকাস না, ওদিকে তাকাস না, এদিকে ঘোর, এদিকে ঘোর, ওদিকে কী তাকাচ্ছিস, ওদিকে কিচ্ছু নেই বলে হঠাৎ করেই জানলাটা মানে পুরো কাঁচটা বন্ধ করে দিল একদম ওদিকে। আর আমাদেরকে বলেও দিল, মানে ধমকানি, মানে রেগে গিয়ে বলল যে ওদিকে একদম তাকাবি না, একদমই ওদিকে তাকাবি না, আমার সাথে কথা বল আর চুপ করে বসে থাক, একদম বাইরের দিকে তাকাবি না। তো আমি দাদার এরকম বলল, সেইটা দেখে আমি একটুখানি অবাকই হলাম, কারণ হঠাৎ করে দাদা এরকম রিয়্যাক্ট করলো কেন? কিছু মানে কিছু একটা জ্বলছে বা কিছু একটা আলো দেখেছি, তো কি হয়েছে তাতে? তো সেটাকে আমরা ইগনোর করে গেলাম, আমি আর ভাই দুজনেই ইগনোর করে গেলাম। তারপরে কিছুটা রাস্তা যাওয়ার পরে ভাই আবার আমাকে ডাকছে যে এই দাদা দাদা দেখ, একটা মেয়ে আমাদের কাছ থেকে লিফট চাইছে, দেখ কত দূর থেকে। আমি বললাম যে মেয়ে কোথায়? বলে আমি সামনের দিকে দেখছি, ওই কোনো মেয়ে নেই তো। বলছে ওই তো মেয়েটা আমাদেরকে লিফট চাইছে, দেখ নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে জানিস তো, তাই জন্য আমাদের কাছ থেকে লিফট চাইছে। আমি বললাম কোথায়, কোন মেয়ে? আমি তো কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। বলছে ওই তো একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছে, তুই দেখতে পাচ্ছিস না? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি বললাম যে কই, আমি সত্যি কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। আমাদের কথোপকথন শুনে দাদা আবার আমাদের ওপর রিয়াক্ট করে উঠলো যে তোরা আবার কি গুজগুজ ফুসফুস করছিস বলতো? বারবার বলছি না বাইরের দিকে কিছু দেখিস না, আমার সাথে কথা বল, নয়তো চোখ বুজে বসে থাক। আমি তখন দাদাকে বললাম যে না ভাই, বলছি যে একটা মেয়ে লিফট চাইছে, বলছে যে তোর ভাইকে বল যে কি বাইরে থেকে কিছু না দেখতে, আর কোনো কিছুতে যেন রিয়াক্ট না করে। আমি সত্যিই দাদার এরকম কথা শুনে কিছু বুঝতে পারলাম না, আর ভাই কি বলছে সেটাও আমি কিছু বুঝতে পারছিলাম, কারণ ভাই যেটা দেখতে পাচ্ছে আমি সেটা দেখতে পাচ্ছি। আমি বললাম যে ও কি স্বপ্ন, জেগে জেগে স্বপ্ন দেখছে? তো আমি চুপ করে গেলাম। তারপরে ভাই বলছে এই দাদা দেখ, একটা তুই মিষ্টি গন্ধ পাচ্ছিস? বলা বাহুল্য কি আমিও কিন্তু এই মিষ্টি গন্ধটা তখন পাচ্ছিলাম। আমি বললাম যে হ্যাঁ গন্ধটা পাচ্ছি, একটা মিষ্টি গন্ধ। বলছে হ্যাঁ আমিও এই গন্ধটা অনেকক্ষণ ধরে পাচ্ছি, যখন থেকে মেয়েটা লিফট চাইছিল। আমি তখন ভাইকে জিজ্ঞাসা করলাম তুই আর মেয়েটাকে দেখতে পাচ্ছিস? তখন ভাই বলছে না আমি তো আর মেয়েটাকে কোনো রকমভাবে দেখতে পাচ্ছি না। তো আমি ভাইয়ের কথাটা শুনে চুপ করে গেলাম। বললাম যে ঠিক আছে, ভুলভাল কিছু দেখেছে হয়তো বা কিছু ইম্যাজিন করেছে। তো আমি ব্যাপারটাকে ইগনোর করে গেলাম। তারপরে হঠাৎ করে দেখি যে ভাই একটু আনমনা হয়ে বাইরের দিকে তাকিয়েই বসে আছে, বাইরের দিকে বসে তাকিয়ে আছে। আমি তখন ভাইকে বললাম যে কিরে কথা বলছিস না কেন, তো চুপচাপ হয়ে গেলি, কথা বল। যার মুখের কোনো বিরাম থাকে না সে হঠাৎ করে চুপ করে গেল। সেটা দেখে আমি একটুখানি অবাকই হলাম যে কি হলো, হঠাৎ করে এরকম চুপ হয়ে গেল কেন। তো আমি বেশি কথাটাকে না ঘাটিয়ে, কারণ এই নিয়ে কথা বললে দাদা আবার রেগে যাচ্ছে, তো এই নিয়ে কোনো কথা না বাড়িয়ে চুপ করেই রইলাম গাড়িতে। তো যথারীতি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম, দাদার ডেস্টিনেশনে। সেখানে গিয়ে দাদা বললো যে এসে গেছি, তোরা তাহলে গাড়িতেই বস, আমি মালগুলো ডেলিভারি দিয়ে আসি, কিন্তু হ্যাঁ তোরা গাড়িতেই বসবি, আমাকে না জানিয়ে বাইরে বাইরে কিন্তু বেরোবি না, কোথাও যাবি না। তাই আমি বললাম ঠিক আছে যাও তাহলে, তুমি যাও, আমরা গাড়িতেই বসে আছি বলে দাদা গাড়ি বন্ধ করে দিয়ে চলে গেল জিনিসগুলো দিতে। তো গাড়িটা বেশ ঝকমকি আলো দিয়ে সাজানো ছিল। গাড়ির বিবরণটা দিয়ে রাখি, সামনে একটি কালীমায়ের মূর্তি ছিল। তো আমি আমার ফোনটা দিয়ে একটু কালীমায়ের মূর্তির ছবি তুলছিলাম। তখন হঠাৎ করে ভাই আমাকে ডাকলো যে দাদা আমার একটু বাথরুম যাব। বললাম বাথরুম যাবি, মানে এক্ষুনি যাবি? হ্যাঁ রে দাদা এক্ষুনি যাব, চ না। আমি বললাম যে দাদা তো বারণ করে গেছে, দাদাকে না জানিয়ে তো গাড়ি থেকে নামতে বারণ করেছে,
ঠিক আছে দাঁড়া, আমি দাদাকে বলি, তারপর তোকে নিয়ে যাচ্ছি, দাঁড়া দাদাকে কল করি। না 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 না, আমি এখনই যাবো, তুই নিয়ে চত আমাকে। বলে ভাই একটুখানি রেগে মেগেই আমার সাথে কথা বললো। আমি বললাম যা বাবা, এতক্ষণ ধরে চুপ করে বসেছিল, কোনো কথা বলছে না, আমি এত কথা বলছি কোনো রকম রেসপন্স করছে না, হঠাৎ করে তার আবার কী হলো? আমি বললাম যে হয়তো বাথরুম পেয়েছে জোরে, হয়তো তাই জন্য এরকম বলছে। আমি বললাম যে ঠিক আছে চ চ তাহলে চ, তো যখন এতই তারা আছে চ। বলে গাড়ি থেকে আমরা দুজনেই নামলাম। নেমে আমরা জায়গা খুঁজছিলাম যে কোথায় যাওয়া যায়, কোথায় ভাইকে নিয়ে যাওয়া যায়। তো ভাইয়ের বয়স তো আমার থেকে খুব একটা বেশি নয়, মানে আমার থেকে আমার ভাই হচ্ছে যে 5 বছরের ছোট। তো যথারীতি আমি ভাইকে নিয়ে লরির পিছনের দিকে গেলাম। পিছনের দিকে গিয়ে আমি বললাম যে ঠিক আছে তুই বাথরুম সেরে নে, আমি দাঁড়িয়ে আছি। তো যথারীতি যে বাথরুম সেরে নিয়ে পিছিয়ে গেল, মানে সরে গেল। তারপরে আমি বললাম যে ঠিক আছে আমিও যখন এসেছি তাহলে আমিও বাথরুমটা সেরে নিই। তুই তাহলে আমি তখন ভাইকে বললাম যে ঠিক আছে তুই কোথাও যাস না, কারণ দাদাকে না জানিয়ে আমরা নেমেছি, তুই কোথাও যাবি না, তুই আমার পিছনেই দাঁড়িয়ে থাক, আমি বাথরুমটা সেরেই আসছি। বলে আমি এগিয়ে গেলাম। বাথরুম সারার পর যখন আমি পিছন ঘুরে দেখি, দেখি আমার ভাই নেই। ডাকছি কী রে, কোথায় গেলি? এই ভাই করে ডাকছি, এদিক ওদিক খুঁজছি, আমি কোথাও ভাইকে দেখতে পাইনি। তারপর আমি ভয় পেয়ে গিয়ে দাদাকে ডাকলাম যে দাদা শোনো, ভাইকে দেখতে পাচ্ছি না, ভাই কোথায় আছে, খুঁজে পাচ্ছি না। এই তো এখানে ভাইকে দাঁড় করলাম। তখন দাদা হন্ততন্ত হয়ে ছুটে এসে আমাকে বললো যে তোদের বারবার বলেছি না যে আমাকে না জানিয়ে গাড়ি থেকে নামবি না, কেন নেমেছিস? আমি তখন দাদাকে বললাম যে আসলে ভাইয়ের তো খুব জোর বাথরুম পেয়েছিল, তাই জন্য ভাইকে নিয়ে নেমেছিলাম, কি করে জানবো কোথায় চলে যাবে এক্ষুনির মধ্যে, নিমেষের মধ্যে। বারবার বললাম আমার পিছনেই দাঁড়িয়ে থাকতে। তো আমি আর দাদা যথারীতি ভাইকে খুঁজতে শুরু করলাম। তারপর দেখি লরি থেকে কিছুটা দূরে গিয়ে ভাই একা চুপ করে দাঁড়িয়ে আছে। আমরা দুজনে দেখতে পেয়ে ভাই ভাই করে ছুটে গেলাম কাছে গিয়ে, ভাইয়ের কাছে গিয়ে বললাম যে কিরে, তোকে কতক্ষণ ধরে খুঁজি, তোকে বারবার বললাম না যে আমার পিছনে দাঁড়িয়ে থাকবি, তাহলে তুই কেন এখানে চলে এসেছিস? এতক্ষণ ধরে খুঁজছি, এতক্ষণ ধরে ডাকছি তোকে, তুই কেন কোনো সাড়া দিচ্ছিস না, কি হয়েছে? তখন ভাই আমার দিকে আনমনা দৃষ্টিতে তাকিয়ে বললো যে দেখ দাদা, ওই মেয়েটা আমাকে ডাকছে। আমি তখন ভাইয়ের চোখ মুখ দেখে একটু অবাকই হলাম, মানে মনে হচ্ছে যেন কেউ যেন ওকে বশে করে রেখেছে। আমি বললাম কোথায়? ওই তো দেখ সামনে ওই মেয়েটা আমাকে ডাকছে, আমাকে অনেকবার করে হেল্প চাইছে। আমি যখন তোর পিছনে দাঁড়িয়েছিলাম আমাকে বারবার বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তাই তো আমি এখানে এলাম। আর তোরা আমাকে কেন বকছিস? আমি তো মেয়েটাকে বাঁচাতে এসেছি। আমরা তখন দুজনেই, আমি আর দাদা দুজনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কিন্তু ওখানে কোনো মেয়েই ছিল না। আমি তখন ভাইকে বলছি যে কোথায়, এখানে কোথায় মেয়ে? এখানে কোনো মেয়েই নেই, তুই কি পাগলের মতো বকছিস? তুই বারবার কোন মেয়েকে ইম্যাজিন করছিস? কাকে তুই দেখছিস? কেন তোরা দেখতে পাচ্ছিস না দাদা? ওই তো দেখ মেয়েটা খুব কাঁদছে, জানিস? মেয়েটা নিশ্চয়ই কিছু হয়েছে, চ না চ, আমরা দুজন সবাই মিলে ওকে বাঁচাই, চ। তখন আমার দাদা, মানে পাড়াতুতো দাদা হঠাৎ করে আমাদেরকে বলে না একদম কোথাও যাবি না, চ আগে গাড়িতে ওঠ, আগে গাড়িতে ওঠ, কোনো কথা আমি শুনতে চাই না, গাড়িতে ওঠ, আগে তোরা বাড়ি যাবি। বলে আমাদের দুজনকেই হন্ততন্ত করে টেনে নিয়ে এসে লরিতে বসায়। লরিতে বসিয়ে গাড়িটা ব্যাক করতে থাকে। তারপর থেকে আমার ভাইকে দেখে ঠিক সাধারণ নর্মাল মনে হচ্ছিল না, কেমন যেন একটা হিপনোটাইজড টাইপের, মানে একটা মানুষকে হিপনোটাইজ করলে যেমন হয়, একটা আনমনা হয়ে থাকা, মনে মনে বিড়বিড় করা, চুপচাপ বসে থাকা। যেই মানুষটা এত দৌরাত্ম করে বেড়ায়, মুখের কোনো বিরাম থাকে না, ছটপট করে, সে এত শান্ত হয়ে গেল কি করে? মানে ভাইকে দেখে একদমই মনে হবে না যে সে একজন নর্মাল। আমার তখন মনে হলো যে না, এটা কিছু একটা হয়েছে। তারপর যথারীতি দাদা আমাদের দুজনকে নিয়ে ঘরে গেল, ঘরে নিয়ে গিয়ে আমাদেরকে ঘরে পৌঁছে দিল। রাতটা যেমন করেই হোক কেটে যায়, কারণ আমি আর আমার ভাই দুজনে মিলেই এক ঘরেই শুয়েছিলাম। তো রাত্রিবেলাতেও দেখছিলাম যে রাত্রিবেলাও সে ঘুমাচ্ছে না। আমি ঘুমানোর আগে দেখলাম যে সে চুপ করে বসে আছে। আমি বারবার বললাম যে কিরে এখনও বসে আছিস কেন, শুয়ে পড়। তখনও দেখলাম কোনো আমার কথার কোনো রকম রেসপন্স করছে না। জোর করেই ওকে যথারীতি বকিয়ে ঝকিয়ে আমি আমার পাশে শোয়ালাম, ঘুমানোর চেষ্টা করালাম।
রাত কেটে গেল, কেটে গিয়ে সকালবেলা উঠতে আমার একটু দেরি হয়েছে, কারণ আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। আর আমার ভাই আমার সাথেই, মানে আমার থেকেও দেরিতে ওঠে। হঠাৎ করে ঘুমটা ভেঙে পাশে হাত দিয়ে দেখলাম ভাই নেই। বললাম ভাই কোথায়? তখন ঘড়িতে বাজে 7:30 8টা নাগাদ। সেদিন একটু সকালই ঘুমটা ভেঙেছিল। হঠাৎ করে দেখি ভাই পাশে নেই। আমি তো তখন হন্তদন্ত হয়ে ভয়ই পেয়ে গেলাম, জানো, কারণ গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তো স্বাভাবিক নয়। তো সেরকম দেখে আমি একটু অবাকই হলাম। তারপরে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে গিয়ে দেখি বারান্দাতে ভাই চুপ করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কিছু একটা বলছে বিড়বিড় করে। আমি তখন ভাইকে পিছন দিক থেকে ডাকলাম যে, কি রে, এত সকাল উঠে বারান্দায় দাঁড়িয়ে এই ঠান্ডাতে কি বলছিস তুই? কিন্তু আমার কোনো কথাই যেন, মানে আমরা যে কথা বলছো কিন্তু মানে কোনো রকম কিছু শুনতেই পাচ্ছে না। কাকিমা ডাকছে, কাকু ডাকছে, দাদু দিদা সবাই মিলে কথা বলছে, ও যেন একা একা একটা কোণে বসে আছে, চুপচাপ খাচ্ছে, মানে কারোর সাথে কোনো কথা নেই। মানে এই দৃশ্যটা দেখে আমার মনে হলো না যে হি ইজ নর্মাল। তারপরে 10টা নাগাদ আমি ওই দাদাটার ঘরেই গেলাম। দাদাটাকে একা পেয়ে দাদাকে আমি একাকই ভাবি, আমি জিজ্ঞাসা করলাম যে, দাদা তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ, প্লিজ আমার কাছ থেকে কিছু লুকিও না, কারণ আমি আমার ভাইকে কোনোদিনও এরকমভাবে দেখিনি। কিন্তু কাল রাত থেকে ঘটনাটি ঘটার পর থেকে আমার ভাই কিন্তু একদম চেঞ্জ। কি হয়েছে, কি ঘটনা, তুমি সবটাই জানো, তুমি আমাকে বলো কি হয়েছে, তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ? তখন দাদা বলে যে, দেখ কি হয়েছে না হয়েছে, কি ঘটেছে কি ঘটেছিল আমি কিছু জানি না, কিন্তু তোর ভাই যখন এরকম মানে এরকম বিহেভিয়ার করছে, আমারও মনে হয় না যে জিনিসটা খুব নর্মাল। তুই একটা কাজ কর, ভাইকে নিয়ে 11টা নাগাদ আমার বাড়ির সামনে আয়, আমি এক জায়গায় ওকে নিয়ে যাব। তো দাদার কথা মতো, দাদার কথা শুনেই আমি আমার ভাইকে নিয়ে এসে দাদার বাড়িতে এলাম। দাদার বাড়ি থেকে দাদা তখন আমাদের দুজনকে নিয়ে যায় একটা ওঝার বাড়িতে। তো সেখানে গিয়ে রীতিমতো ভাইকে বসিয়ে অনেক ঝাড়ফুঁক করে মন্ত্রতন্ত্র পড়ে ভাইকে একটু জল পড়া দেয় এবং একটি তাবিজ হাতে বেঁধে দেয়। 15 দিন এই তাবিজটি পরে থাকতে বলে, আর 15 দিনের আগে যেন তাবিজটি কোনো মতো যেন হাত থেকে না খুলে যায়, সেই দিকে যেন আমরা খেয়াল রাখি, এটাও বলে দেয়। বলার পরে তো ভাইকে নিয়ে আমাকে বার করে দেয়, মানে ভাইকে মানে ঘর থেকে, রুম থেকে বার করে দেয় ওঝা। আর আমি আর আমার দাদাকে বলে যে, তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের সাথে কিছু কথা আছে। তো ভাইকে বাইরে বসিয়ে রেখে আমি আর আমার দাদা দুজনে মিলে ওনার সামনে যাই। ওনার কাছে গিয়ে বলি যে, বাবা আপনি কি বলবেন বলুন। তখন বলে যে, তোমরা গতকাল রাতে কোথায় গিয়েছিলে? তখন দাদা বলে যে, আমরা এই সামনে একটি জায়গায় গিয়েছিলাম, তো হাই রোডের ওপর দিয়ে গিয়েছিলাম। তো কথাটা শেষ হতে না হতেই হঠাৎ করে উনি বলে ওঠেন যে, তোমার ভাই কোনো মেয়েকে দেখেছিল? আমি তখন বলি, হ্যাঁ আমার ভাই কিন্তু দেখেছিল যে একটি মেয়ে মানে আমাদের কাছ থেকে সাহায্য চাইছে, লিফট চাইছে, মানে মেয়েটি যেন কোনো কারণে আমার ভাইকে ডাকছে, ভাই বারবার বলছিল এই কথাটা, কিন্তু আমরাই ইগনোর করে গেছি। বলছে হ্যাঁ। তখন উনি বলেন যে, তোমার ভাই কিন্তু ঠিকই দেখেছে। তখন আমি ওনাকে বললাম যে, ঠিক আছে আমার ভাই দেখেছে, আমার ভাই ঠিক দেখেছে, কিন্তু আমরা কেন কিছু দেখতে পাইনি? তখন উনি যেই ঘটনাটি বলেন, খুব মর্মান্তিক একটি ঘটনা আমাদের বলেন, যেই কারণে আমার ভাই এরকম অ্যাবনর্মালিটিস তার মধ্যে দেখা দিচ্ছিল। বলছি, যেই মেয়েটিকে তোমার ভাই দেখেছে সেই মেয়েটি এই গ্রামেরই একটি মেয়ে, যাকে তোমরা দেখতে পাওনি, শুধুমাত্র তোমার ভাইকেই দেখা দিয়েছে। আজ থেকে প্রায় 2 বছর আগে, মানে ওঝা, মানে উনি যেরকমভাবে ঘটনাটি বলেছিলেন, তান্ত্রিক যেভাবে ঘটনাটি বলেন সেভাবেই আমি তোমাদেরকে বলছি যে 2 বছর আগে মেয়েটি বাড়ি ফেরার পথে লিফট চেয়েছিল কিছু মানুষের কাছে, কিছু ছেলের কাছে। ছেলেগুলো হচ্ছে যে গাড়ি নিয়ে ফিরছিল, তো লিফট চাওয়াকালীন ছেলেগুলো হচ্ছে যে ওনার সাথে খারাপ ব্যবহার করে, অশালীন ব্যবহার করে এবং তাকে রেপ করে তাকে খুন করে।
খুন করার পরে সেই দেহকে লোপাট করার জন্য সবাই মিলে জঙ্গলে নিয়ে গিয়ে সেই দেহকে আগুন লাগিয়ে দেয়। তো এই ঘটনাটি ঘটার পর থেকে আজ পর্যন্ত ওই দিন ওই সময় যেই ওই রাস্তা দিয়ে যায় সেই মানে সবার কাছে হয়তো সেটা লক্ষ্যে পড়ে না বা সবার সামনে সে আসে না বা সবাইকে সে ধরা দেয় না, কিন্তু যাদের রাশি খুব মানে আলগা তাদেরকে তারা ধরা দেয়, মানে তারা একমাত্র তাকে দেখতে পায়। আর তোমার ভাইয়ের রাশিও হচ্ছে যে তুলা রাশি, তো এই রাশিটি হচ্ছে যে খুবই হালকা একটি রাশি, আর সেই কারণেই হয়তো তোমরা দেখতে পাওনি, তোমার ভাই সেই মেয়েটিকে প্রত্যক্ষ করতে পেরেছে এবং ওই মেয়েটি সেই একইভাবে লিফট চায় এবং যেই ওই মেয়েটির ফাঁদে পড়ে, মানে যেই মেয়েটিকে লিফট দিতে চায় সেই কিন্তু মারা যায়, সেটা পথ দুর্ঘটনায়, অ্যাক্সিডেন্টে। আমার এই কথাগুলো শুনে একটু অবাকই লেগেছিল যে এরকম আবার হয় নাকি, এরকমও ঘটে। তখন উনি বলেন যে দেখো, এগুলো বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোমাদের ওপর, কিন্তু এই ঘটনাটিই হয়েছে, এই ঘটনাটিই ঘটেছে। তো এখন এগুলো নিয়ে ভয় পাবার কোনো দরকার নেই। আমি যা যা করতে বলেছি সেগুলো করবে। 15 দিন ওই তাবিজটি যেন তোমার ভাইয়ের হাতে থাকে, ওটা যেন কোনো মতে তোমার ভাই হাত থেকে খুলে না ফেলে। আর ওই রাস্তা দিয়ে দ্বিতীয়বার যেন তোমার ভাই যেন ওই রাস্তা দিয়ে যেন না যায়, বিশেষ করে রাত্রিবেলা। তো এই ঘটনাটি শোনার পরে আমি আর আমার দাদা দুজনে মিলে আমার ভাইকে নিয়ে ঘরে চলে আসি। ঘরে আসার পরে আমার মনের মধ্যে একটু দ্বন্দ্ব চলছিল যে এরকম ঘটনা আবার ঘটে নাকি, মনকে একটু বিশ্বাস করতে পারছিলাম না। তারপরে মানে ঘটনাটি ঠিকঠাক কিনা সেই জন্য ওখানকার গ্রামে কিছু কিছু মানুষের সাথে কথা বললাম যে এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা, এখানে এরকম কোনো মেয়েকে 2 বছর আগে এরকম ঘটনা ঘটেছিল কিনা। তো অনেকেই বলে যে হ্যাঁ এই ঘটনাটি ঘটেছে, কার সাথে যে ঘটনাটি ঘটেছে, কোথায় বাড়ি, তাদের বাড়িতেও পর্যন্ত আমি আর আমার দাদা দুজনে মিলে গিয়েছিলাম। গিয়ে সেখানেও মানে মেয়েটির বাবা মার সাথে কথা হয়, মেয়েটির বাবা মা এবং একটি ভাই ছিল, মেয়েটির বাবা মার সাথে কথা হয়। ঘটনাটি যে সত্যিকারের ঘটনা সেটা আমাদের কাছে প্রত্যক্ষ হয়। কিন্তু আমি একটা কথা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে এরকম উনি মেয়েটির সাথে যা ঘটনাটি ঘটেছিল বা মেয়েটি আত্মা যেই ঘটনাটিগুলো ঘটাচ্ছে এখনো পর্যন্ত যেই হচ্ছে আর কি, যেটা আমার ভাইয়ের সাথে ঘটেছিল সেটা ঠিক কিনা, কারণ আমি এগুলো খুব একটা বেশি বিশ্বাস করতাম না। তো সেটাকে বিশ্বাস করার জন্য আমি সচরাচর জিজ্ঞাসা করতাম যে এই দিনে আমাদের ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 2 বছর 1 বছর আগে 13ই জানুয়ারি ঘটনাটি ঘটে। তো 13ই জানুয়ারি 9:30টার সময় এরকম কোনো ঘটনা তার আগের বছর ঘটেছিল কিনা, তো পর্যবেক্ষণ করার পরে খোঁজাখুঁজি করার পরে ঘটনাটি ঘটেছিল একটি মেয়েটি যেই বছর মারা যায় সেই বছরের পরের বছরেও 13ই জানুয়ারি সেই দিনেই ওই একই রকম ঘটনাটি ঘটে, একই রকম ঘটনা ঘটে, আমার ভাইয়ের সাথে যেরকম ঘটনা ঘটেছিল। তো একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট ঘটে, তো যিনি চালক ছিলেন তিনি মারা যান স্পট ডেট। তো এরকম একটি ঘটনা আমরা শুনতে পাই। আমি মনকে বিশ্বাস করতে পারছিলাম না বলেই আমি এত কিছু খোঁজাখুঁজি করেছিলাম। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। তো ঘটনাটি বলার পরে আমি একটা কথাই বলবো যে খুব খারাপ লেগেছিল এই মেয়েটির জন্য, যে মেয়েটি তো একটু সাহায্যই চেয়েছিল, কিন্তু মেয়েটির সাথে এরকম ঘটনা ঘটে যাবে তো আশা করিনি। মেয়েটির নাম উল্লেখ করলাম না কারণবশত। তো একটা কথাই বলার যে মেয়েরা কিন্তু এখনও ইনসিকিওর, সেটা 2 বছর নয়, 15 বছর আগে চলে গেলে বা 15 বছর যদি আমরা পরেও যাই, কিন্তু মেয়েরা কিন্তু এখনও সিকিওর নয়, কারণ এখনও হরদম এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো বারবার বলবো বি সেফ, খুব সাবধানে থেকো সবাই, রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করো। আর মেয়েদের সিকিউরিটি দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদেরই, তাই আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যাতে মেয়েরা সিকিউর ফিল করে। এই ছিল আজকের ঘটনা। আর ঘটনাটি যদি ভালো লাগে তাহলে তুমি তোমার মতো করে পড়ে শুনিও। ঘটনাটি শুনে খুবই খারাপ লাগছে ওই মেয়েটির জন্য, যেই মেয়েটি কোনো দোষ ছিল না। মেয়েটি হয়তো আজকে জীবিত থাকলে সে প্রাণোচ্ছলভাবে বাঁচত। সত্যি ওনার আত্মার জন্য কিছু বলার নেই,
ওনার আত্মা এখনও এই জায়গাটাতে ছটপট করছে, এখনও তাকে শোনা যায় তার আর্তনাদটা, মানে যারা দেখতে পায় তারা কিন্তু তার আর্তনাদটাকে শুনতে পায়, যেভাবে রোহিতের ভাই শুনতে পেয়েছে। জানি না মেয়েদের এই ইনসিকিউরিটিটা কবে শেষ হবে। যাই হোক, অসাধারণ একটি ঘটনা শুনলাম রোহিতের কাছ থেকে। রোহিত, তুমি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছিলে, তো কিছু কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করে আমি আমার মতো করে বললাম, কিন্তু ঘটনাটি কোনো রকমভাবে পরিবর্তন করা হয়নি। যেভাবে লিখেছো, যেই ঘটনাটি ঘটেছে সেইভাবেই আমি পড়ে শোনালাম। তো তোমাদের কীরকম লাগলো ঘটনাটি কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর তোমাদের সাথেও কোনো ঘটনা যদি ঘটে থাকে বা তোমার পরিচিত কারোর সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদের লিখে পাঠিও। আমাদের চুপ কথার অফিসিয়াল, তো ওদের জানোই, অফিসিয়াল ফেসবুক ইনবক্স করে তোমরা লিখে পাঠাতে পারো, এছাড়াও আমাদের মেলে ইনবক্স করতে পারো। তাহলে আজকে এটুকুই, পরবর্তী ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। একদম আমাদের হাত ছেড়ো না কিন্তু, কেমন? সাপোর্ট করো, এভাবেই সাথে থেকো। গুড নাইট।